আপনারা শুনছেন আধার 48। আমার নাম অভি। আমি একজন ডিবি অফিসার। উপরওয়ালার রসিম রহমতে এই অল্প বয়সে আমি অনেক কেসের সমাধান করেছি, যেগুলো খুবই কঠিন ও অসম্ভব ছিল। তেমন একটি কঠিন কেসের সমাধানের জন্য আমাকে পাঠানো হয় রাঙামাটি ছোট্ট একটি গ্রামে। সেই গ্রামের একটি 19 বছরের নতুন বউকে ভয়াবহভাবে কেউ একজন হত্যা করেছে। কিন্তু সেখানকার পুলিশ এখনও আসল অপরাধীকে খুঁজে বের করতে পারছে না। তাই আমাকে পাঠানো হচ্ছে সেই গ্রামে। ঢাকা থেকে বাসে উঠে পড়লাম রাঙামাটি যাওয়ার জন্য। আমাকে বলা হয়েছে সেখানকার স্থানীয় থানা থেকে কেউ একজন আমাকে নিতে আসবে। বাসটা যখন রাঙামাটি বাস স্ট্যান্ডে এসে থামলো, আমি বাসের বাইরে এসে দাঁড়াই। তখনই একজন বয়স্ক লোক আমার দিকে এগিয়ে এসে বলে, আসসালামু আলাইকুম, আমার নাম রফিক। আমি এই থানার কনস্টেবল। আমাকে আপনাকে নিতে পাঠানো হয়েছে স্যার। আমি তখন রফিক সাহেবের দিকে একটু নজর লাগাই। লোকটার বয়স আনুমানিক 50 বা 52 হবে। আর সেই জায়গায় আমার মাত্র 27 বছর। তিনি আমার বাবার বয়সী। তাই আমি রফিক সাহেবকে বলি, রফিক সাহেব, আমি যতদিন এই গ্রামে আছি আপনি আমাকে স্যার বলে ডাকবেন না দয়া করে। তখন রফিক সাহেব আমাকে বলে, এ কি, আপনি তো আমার সিনিয়র অফিসার। আমি তখন তাকে বলি, দেখুন আপনি আমার বাবার বয়সী, আপনি আমাকে বেটা বলে ডাকবেন। আর তাছাড়া আমি আর 5 জন অফিসারের মতো না, আমি বড়দের সম্মান দিতে শিখেছি। তখন রফিক সাহেব আমাকে বলে, কিন্তু, কোনো কিন্তু না রফিক সাহেব, আমি যেটা বলবো সেটাই হবে। আর আপনি যদি আমার কথা না শুনেন তাহলে আমি উপর মহলে জানাতে বাধ্য হব যে আপনি আমার কথা শুনছেন না। তখন রফিক সাহেব আমাকে বলে, না না বেটা, আপনি এমনটা করবেন না। তাহলে যে এই বয়সে এসে চাকরিটা হারাতে হবে। ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। গুড, চলুন এখন আমাদের থানায় যেতে হবে। তখন রফিক সাহেব আমাকে তার গাড়িতে করে থানার দিকে রওনা করে। আমি যেতে যেতে রফিক সাহেবকে বলি, রফিক সাহেব, আপনাদের এই গ্রাম সম্পর্কে কিছু একটা বলেন তো, এখানকার সব থেকে ফেমাস কি? তখন রফিক সাহেব আমাকে বলে, এখানকার সব থেকে ফেমাস জিন ভূত। কি, জিন ভূত? হ্যাঁ বেটা, আমাদের এই গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে যেন জিন ভূতের আস্তানা। এই তো কিছুদিন আগেই তো নাজমাকেও জিন ধরেছিল। কোন নাজমা, যার হত্যা হয়েছে? হ্যাঁ বেটা, তার কথাই বলছি। আমার তো মনে হয় সেই জিনটাই মেয়েটাকে হত্যা করেছে। আমি তখন রফিক সাহেবকে বলি, দেখুন রফিক সাহেব, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি একজন পুলিশ, আর আপনার মুখে এসব কথা মানায় না। এখন আমরা যদি ধরে নেই যে জিন ভূতে মানুষদের হত্যা করছে, তাহলে আসল অপরাধীদের কে ধরবে শুনি? আমাদের মুখে এসব কথা মানায় না। তাছাড়া আমি এগুলো বিশ্বাসও করি না। তখন রফিক সাহেব আমাকে বলে, দুঃখিত বেটা, আমি আর কখনো তোমার সামনে এগুলো বলবো না। না না ঠিক আছে, এখন বলুন তো আমার থাকার ব্যবস্থা কোথায় করা হলো? আপনার থাকার ব্যবস্থা করা হয়েছে আমাদের এমপি সাহেবের বাগান বাড়িতে। এখানে সব থেকে বড় বাড়ি। বাগান বাড়ি? এমপি সাহেব মানে কিছু বুঝলাম না। আসলে বেটা, আমাদের এই গ্রামে তো কোনো ভালো হোটেল নেই, তাই সরকারের তরফ থেকে তোমাকে সেখানেই থাকার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তাছাড়া এমপি সাহেব এখন গ্রামের বাড়িতে নেই, সে ঢাকায় থাকে, তুমি সেখানে থাকতে পারো। আমি বলি, ঠিক আছে রফিক সাহেব। কথা বলতে বলতে আমাদের গাড়িটা থানার সামনে এসে থামে। আমরা থানার ভেতরে প্রবেশ করি। থানায় প্রবেশ করার পর সেখানকার ইনচার্জ সাইফুল সাহেব আমার সাথে এসে কথা বলতে শুরু করে। আমাকে বলে, হ্যালো স্যার, আমার নাম সাইফুল। আপনার নাম অভি। আপনাকেই তো নাজমা হত্যার তদন্ত করার জন্য ঢাকা থেকে পাঠানো হয়েছে। আমি তখন সাইফুল সাহেবকে বলি, দেখুন কিছু মনে করবেন না, আমাকে ঢাকা থেকে এত দূর হাই হ্যালো করার জন্য পাঠায়নি। তার থেকে ভালো হয় আপনি ভেতর থেকে নাজমা হত্যার ফাইলটা আমার হাতে তুলে দেন, আমি চলে যাই। তখন সাইফুল সাহেব বলে, জি স্যার, যেমনটা আপনি বলবেন। কিছুক্ষণ পর সাইফুল সাহেব ভেতর থেকে সে ফাইলটা নিয়ে আসে আর আমার হাতে তুলে দেয়। আমি বলি, ঠিক আছে, এখন আমি
বাড়িতে চলে যাচ্ছি। ফ্রেশ হয়ে পরের দিন সকালে আপনার সাথে দেখা করব। আর আমি রাতে এই ফাইলটাকে ভালো করে চেক করব। সবকিছু নোট করা আছে তো? জি স্যার, যা যা আমরা তথ্য পেয়েছি সবকিছু এখানে আছে। ঠিক আছে সাইফুল সাহেব, ভালো থাকবেন তাহলে। মতিন সাহেব আমাকে নিয়ে আমার বাগান বাড়ির সামনে আসলো। আমি তো এত বড় বাগান বাড়ি দেখে পুরোপুরি অবাক হয়ে যাই। এত বড় বাগান বাড়ি, আর এত বড় বাগান বাড়িতে আমি একা থাকবো? অসম্ভব সুন্দর এই বাগান বাড়ি। অনেকটা জায়গা জুড়ে আছে এই বাগান বাড়ি। ঢাকা শহরের বুকে এত সুন্দর বাড়ি আমি কখনো দেখিনি। রফিক সাহেব, আমার তো মনে হয় এমপি সাহেব তার জীবনের সকল টাকা এই বাড়ির পেছনে ঢেলে দিয়েছে। দেখুন না, কত সুন্দর, আর সব কিছুই খুব দামি দামি। তখন রফিক সাহেব আমাকে বলে, আমাদের এমপি সাহেব মোটেও ভালো মানুষ না, তাকে মানুষ অপছন্দ করে। তারপরেও সে কি করে যে এমপি হলো এটাই আমার মাথায় খেলে না। যাই হোক বেটা, আপনি সাবধানে থাকবেন, কারণ বাড়িটা দেখতে সুন্দর হলেও রাতের বেলায় বাড়িটা খুব ভয়ানক হয়ে ওঠে। গ্রামের লোকেরা বলে এই বাড়ি থেকে নাকি রাতের বেলায় মেয়েদের কান্নার শব্দ ভেসে আসে। আপনি আমাকে বাবার সমতুল্য ভাবেন, তাই আপনাকে ছেলের মতো ভাবেই এই কারণে এই কথাটা বললাম। কিছু মনে করবেন না। কিন্তু রফিক সাহেব, আমি তো আপনাকে আগেই বলেছি আমি জিন ভূত এগুলো বিশ্বাস করি না। তারপরেও আমাকে সাবধান করার জন্য ধন্যবাদ। আচ্ছা রফিক সাহেব, আমার খাবার দাবারের কি ব্যবস্থা হলো? এখানে তো কোনো ভালো হোটেল নেই। আপনার জন্য আমি বাড়ি থেকেই রান্না করে নিয়ে আসবো। না না, আমার জন্য আপনাকে আর কষ্ট করতে হবে না। আপনি বরঞ্চ গ্রামের কিছু ছেলেপেলেদের দিয়ে আমার বাজারগুলো বাড়িতে পাঠিয়ে দিন। আমি রান্না করে খেতে পারবো, এটা আমার অভ্যাস আছে। ঠিক আছে বেটা, যেমনটা আপনি বলবেন। ঠিক আছে রফিক সাহেব, এখন তাহলে আপনি আসুন আর বাজারগুলো মনে করে পাঠিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আমি বাগানবাড়ির ভিতরে চলে আসি। অসম্ভব সুন্দর এই বাগানবাড়ি। বাগানবাড়ির ছাদে দাঁড়িয়ে আমি পুরো চারিপাশটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম। ঠিক তখনই আমার ফোনে একটা কল আসে। বের করে দেখি নয়ন স্যার কল করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম অফি, তুমি ঠিকভাবে পৌঁছিয়ে গেছো? হ্যাঁ স্যার, এই তো কিছুক্ষণ আগেই পৌঁছালাম। ও হ্যাঁ, ভালো কথা হবি। তোমার যদি কিছু লাগে, সেই থানার সাইফুল আছে, তার কাছে তুমি জানিয়ে দিও তোমার যা যা লাগবে। হ্যাঁ স্যার, আমি থানায় গিয়েছিলাম, আর থানায় গিয়ে সাইফুল সাহেবের সাথে কথা বলেছি। বিশ্বাস করি অভি, তুমি এই কেসটাও খুব সহজেই সমাধান করে ফেলবে, কারণ তুমি এর থেকেও কঠিন কেস সমাধান করে ফেলেছ। সবটাই আপনাদের দোয়া স্যার, দোয়া করবেন যেন এই কেসটাও আমি সমাধান করতে পারি। অভি, আমি জানি তুমি পারবে, কিন্তু আমি এই কারণে ফোন করিনি। আমি একটা অন্য কারণে ফোন করেছিলাম তোমাকে। জি স্যার, বলুন না কি হয়েছে। আসলে অভি, আমাকে এমপি স্যার কল করেছিল, আর এমপি স্যার আমাকে কল করে বলেছে তুমি তার বাড়িতে থাকতে পারো, সমস্যা নেই, কিন্তু সবখানে গেলেও ছাদে একটু চিলেকোঠা ঘর আছে, সেই ঘরে তুমি যাবে না। এটা এমপি সাহেব মানা করেছে। কেন মানা করেছে এই বিষয়ে আমিও ঠিক জানি না। ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলবেন। এমপি সাহেব যেহেতু বলেছে, আমি সেই চিলেকোঠা ঘরে যাব না। আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। ঠিক আছে অভি, আর যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করো। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রাখতেছি। ফোনটা রেখে আমি ভাবছিলাম কি আছে চিলেকোঠা ঘরে। আমি তখন ছাদেই দাঁড়িয়ে আছি। আমি হাঁটতে হাঁটতে সেই চিলেকোঠা ঘরটার কাছে গিয়ে দাঁড়াই। আমি দেখি ঘরটা তালা মারা, বাইরে একটি অনেক বড় তালা ঝুলছে। আমি মনে মনে ভাবছিলাম এমপি সাহেব কেন আমাকে এই ঘরে ঢোকার জন্য এত সাবধান করছে। কি এমন আছে এই ঘরের মাঝে, এগুলো আমার দেখে লাভ নেই। হয়তো কোনো বাজে কিছু এখানে লুকিয়ে রেখেছে। আর আমি তো এমপি সাহেবের তদন্ত করতে এখানে আসিনি। আমাকে নাজমা হত্যার আসল অপরাধীকে খুঁজে বের করতে হবে। আমি সেই কাজটাই মন দিয়ে করি। বিকেলবেলায় রফিক সাহেব গ্রামের কিছু ছেলেদের মাধ্যমে আমার বাড়িতে বাজারগুলো পাঠিয়ে দেয়। বাজারগুলো পেয়ে আমি রাতের জন্য রান্না করে ফেলি। রান্না করে খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমাতে চলে যাই। কিন্তু রাত যখন 2টা বাজে তখনই আমার ঘুমটা ভেঙে যায়। কেউ একজন কান্না করছে। আমি শোয়া থেকে উঠে বসি। আমি লক্ষ্য করি শব্দটা আমার ছাদে থেকে আসছে। আমি ছোট্ট একটি টর্চ লাইট হাতে নিয়ে আস্তে আস্তে ছাদে চলে আসি। আমি ভাবছিলাম হয়তো বা কোনো চোর বাগানবাড়ির ভেতরে ঢুকেছে। কিন্তু আমি ছাদে আসার পর কান্নার শব্দটা পুরোপুরি থেমে যায়।
আমি সব থেকে বেশি অবাক হই, ছাদে এখন আর কেউ নেই। আমি ভালো করে চারিপাশ দেখি, কিন্তু কেউ কোথাও নেই। আমি আবারও আমার ঘরে চলে আসি আর ঘুমিয়ে পড়ি। পরের দিন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রফিক সাহেবকে ফোন করি। হ্যালো রফিক সাহেব, কোথায় আপনি? এই তো বেটা, সকালের নাস্তা করছি। আপনি নাস্তা করেছেন? হ্যাঁ রফিক সাহেব, নাস্তা করেছি। আপনি একটা কাজ করেন না, আপনার গাড়িটা নিয়ে আমার বাগান বাড়িতে চলে আসেন। এখান থেকে এই কেসের তদন্ত করার জন্য বের হব। ঠিক আছে বেটা, আমি 10 মিনিটের ভিতরে আসছি। ঠিক আছে, আমি আপনার জন্য অপেক্ষা করছি। ফোনটা রেখে এক কাপ রং চা বানিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। রং চায়ের কাপে চুমুক দিতেই যাব, তখনই একটা ঠান্ডা বাতাস আমার পুরো শরীরকে নাড়া দিয়ে গেল। কেন জানি না মনে হচ্ছে এই পুরো বাগান বাড়িতে আমি একা না। এই বাগান বাড়িতে আমি বাদেও আরও অন্য কেউ আছে, যার উপস্থিতি সে জানান দিয়ে গেল। তখনই রফিক সাহেব বাগান বাড়ির ভেতরে প্রবেশ করে। সে নিচ থেকে আমাকে ডাকছিল, বেটা আমি চলে এসেছি। ও রফিক সাহেব, আপনি চলে এসেছেন? আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। চায়ের কাপটা সেখানে রেখে রফিক সাহেবের সাথে বের হয়ে গেলাম। বেটা আমরা কোথায় যাচ্ছি? আসলে রফিক সাহেব, আমরা নাজমার শ্বশুর বাড়িতে যাচ্ছি, যেখানে তাকে মার্ডার করা হয়েছে। তখন রফিক সাহেব আমাকে বলে, আসলে নাজমা একজন এতিম ছেলেকে বিয়ে করেছে। ছেলেটির নাম সালাম। তার স্বামী বাদে তার শ্বশুর বাড়িতে আর কেউ নেই স্যার। ঠিক আছে রফিক সাহেব, আপনি আমাকে সেখানে নিয়ে যান। আমি তার স্বামীর সাথেই কিছু কথা বলতে চাই। রফিক সাহেব আমাকে নিয়ে নাজমার শ্বশুর বাড়িতে এলো। আমি দেখি তার স্বামী বারান্দায় বসে আছে। আমি আর রফিক সাহেব বাড়ির ভেতরে প্রবেশ করার সাথে সাথেই তার স্বামী আমার কাছে এসে বলে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে সালাম সাহেব, আমি ঢাকা থেকে এসেছি। আমাকে আপনার স্ত্রীর খুনের তদন্ত করার জন্য পাঠানো হয়েছে। আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। জি স্যার, বলুন। আসলে সালাম সাহেব, আমি জানতে চাচ্ছিলাম যে আপনার স্ত্রীর সাথে কি কোনো অন্য কারো শত্রুতা ছিল? আপনার কি মনে হয় অন্য কেউ আপনার স্ত্রীকে খুন করতে পারে? বা আপনার কি কারো প্রতি সন্দেহ আছে? যদি আপনি আমাকে সাহায্য করতেন তাহলে আমি খুব দ্রুতই আসল অপরাধীকে ধরে ফেলতে পারবো। তখন সালাম আমাকে বলে, স্যার আমি একটা কথা বলতে চাই, জানি না আপনি কথাটা কিভাবে নেবেন। না না, আপনি বলুন, আমি শুনছি। আসলে স্যার, আমার মনে হয় আমার স্ত্রীর সাথে থাকা সেই জিনটাই আমার স্ত্রীকে খুন করেছে। কি, আপনি কি আমার সাথে মজা করছেন সালাম সাহেব? দেখুন, আমি একজন পুলিশ। আমার দায়িত্ব আসল অপরাধীকে খুঁজে বের করা। আর আপনি বলছেন একটা জিন আপনার স্ত্রীকে খুন করেছে? এগুলো কি সম্ভব? না স্যার, আমার ভুল হয়েছে। আমি আসলে এইভাবে বলতে চাইনি। আমি বুঝতে পারছি কিছু তো একটা হয়েছে। এখন বলুন তো, আপনার কেন মনে হচ্ছে যে কোনো জিন আপনার স্ত্রীকে খুন করতে পারে? বিষয়টা ক্লিয়ার করেন, যেহেতু কথা উঠিয়েছেন, কথাটা শেষ করেন। তখন সালাম আমাকে বলে, আসলে স্যার, আমার স্ত্রী কিছুদিন আগে খুব পাগলামি শুরু করে। এই কারণে আমি এই অঞ্চলের সবথেকে বড় কবিরাজ মিজান কবিরাজকে আমার বাড়িতে নিয়ে আসি। তখন সেই বলেছিল যে আমার স্ত্রীর সাথে নাকি একটা জিন আছে। তাই আমার মনে হলো সেই জিনটাই বোধহয় আমার স্ত্রীকে খুন করেছে। ও আচ্ছা, কি বললেন নাম? মিজান কবিরাজ। ঠিক আছে, আমি দেখছি। আর আপনি আমাকে না বলে এই গ্রামের বাইরে যাবেন না, যতদিন এই কেসটার সমাধান আমি না করছি। ঠিক আছে স্যার, আমি কোথাও যাব না। চলুন রফিক সাহেব, আমরা বের হই। বাড়ি থেকে বের হওয়ার পর রফিক সাহেব আমাকে বলে, স্যার আপনার কি নাজমার স্বামীর ওপরে সন্দেহ হচ্ছে? দেখুন রফিক সাহেব, আমরা পুলিশ, আমাদের সকলের উপরই সন্দেহ রাখা উচিত। কে আসল অপরাধী আমরা এখনো জানি না, তাই আমি তো তাকেও সন্দেহ করছি। এখন তো আমার সন্দেহের কাতারে আরেকজনের নাম যোগ হলো, মিজান কবিরাজ। সে কে বলুন তো? তখন রফিক সাহেব আমাকে বলে, সে হচ্ছে এই অঞ্চলের সবথেকে বড় কবিরাজ। তার কাছে অনেকগুলো জিন আছে, যাদের মাধ্যমে সে অন্যদের উপকার করে থাকে। খুবই ভালো একজন মানুষ বেটা। ভালো না খারাপ সেটা না হয় আমি বুঝে নেব। আপনি বরঞ্চ আমাকে মিজান কবিরাজের বাড়িতে নিয়ে যান। তখন রফিক সাহেব আমাকে বলে, এখন তো যেতে পারবো না, কারণ তার বাড়িটা আমাদের এই গ্রামের একেবারে শেষে।
একটি পাহাড়ের উপরে ছোট্ট একটি ঘরের মাঝে থাকে মিজান কবিরাজ। সেখানে যেতে যেতে এখন রাত হয়ে যাবে, তাই আগামীকাল যাই। ঠিক আছে রফিক সাহেব, যেমন আপনি ভালো বুঝেন। এখন আমাকে আমার বাগান বাড়িতে নামিয়ে দেন, তারপরে গাড়িটা থানায় পার করে আপনি আপনার বাড়িতে চলে যান। এরপর রফিক সাহেব আমাকে বাগান বাড়িতে নামিয়ে দিয়ে সে চলে যায়। গতকালকের মতো আজকেও রাতের রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। কিন্তু গতকাল রাতের মতোই আজকেও ঠিক একই সময় আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে জেগে উঠি, একটি মেয়ে কান্না করছে। কিন্তু কে সে, আর কেনই বা কান্না করছে? তখন আমি টর্চ লাইটটা না নিয়ে খুব ধীরে গতিতে আমার ঘর থেকে বাইরে আসি, দেখার জন্য আসলে কি হচ্ছে এগুলো। আমি আস্তে আস্তে ছাদে চলে আসি। আজকে কান্নার শব্দটা বন্ধ হয়নি। এখন আমি কান্নার শব্দটা পুরোপুরি স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি লক্ষ্য করি কান্নার শব্দটা সেই চিলেকোঠা ঘরের ভেতর থেকে আসছে। আমি সেই ঘরের সামনে গিয়ে দাঁড়াই। আমি এখন পুরোপুরি ক্লিয়ার, ঘরের ভেতর থেকেই একটি মেয়ে কান্না করছে। আমি তখন সেই দরজার বুকে কয়েকটা লাথি মারি আর বলি, ভিতরে কে আছেন? কে কান্না করছেন? কে এভাবে কান্না করছেন? কেউ কি আছেন? কিন্তু আমার এসব বলার সাথে সাথেই কান্নার শব্দটা পুরোপুরি থেমে যায়। আমি আরো কয়েকবার ডাকি, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। চারিপাশে একবারে চুপচাপ। আমি বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে আবারও আমার ঘরে চলে আসি। আমি ভাবতে শুরু করি, কি হচ্ছে এগুলো। এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমি রফিক সাহেবকে নিয়ে মিজান কবিরাজের সাথে দেখা করার জন্য গ্রামের শেষের প্রান্তে একটি পাহাড়ের কাছে এসে দাঁড়াই। রফিক সাহেব, আমরা এখানে আসলাম কেন? বেটা, এই পাহাড়ের উঁচুতেই তো মিজান কবিরাজের বাড়ি। আপনি না বললেন মিজান কবিরাজের সাথে দেখা করবেন? কি, তার মানে আমাদের এখন এই পাহাড়ের উঁচুতে উঠতে হবে? আল্লাহ, এই কেসটা আমি কবে যে সমাধান করতে পারবো? আর কি কি করতে হবে আমার? চলুন ওঠা যাক। টানা আধ ঘন্টা হাঁটার পর আমরা পাহাড়ের উঁচুতে উঠে আসি। পাহাড়ের উপরে উঠে আসার পর আমি দেখতে পাই পাহাড়ের মাঝখানে একটি খুব ছোট্ট ছন দিয়ে তৈরি করা একটা ঘর। আর সেই ঘরের ভেতরেই মিজান কবিরাজ থাকে। ঘরটি দেখতে খুবই অদ্ভুত, কারণ ঘরের বাইরে অনেক কিছু ঝোলানো, যেগুলোর নাম আমি বলতে পারছি না। আমি রফিক সাহেবকে বলি, আপনি যান, ভেতর থেকে মিজান কবিরাজকে ডেকে নিয়ে আসেন। তখন রফিক সাহেব ঘরের ভেতর থেকে মিজান কবিরাজকে ডেকে নিয়ে আসে। এতক্ষণ যার এত নাম ডাক শুনলাম, সে নাকি এত কম বয়সী একটা পুরুষ। আমার সামনে দাঁড়িয়ে আছে মিজান কবিরাজ। তার বয়স আনুমানিক 25 বছর হবে। 25 বছরের একটা তরুণ যুবক, তার এত নাম ডাক। তখন সে ছেলেটি আমার কাছে এসে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম মিজান? জি স্যার, আমার নাম মিজান। গ্রামের সকলে আমাকে মিজান কবিরাজ বলেই চেনে। মিজান সাহেব, আপনার সাথে আমার কিছু কথা আছে। জি স্যার, বলুন। দেখুন মিজান সাহেব, আপনি নাকি নাজমা হত্যা হওয়ার আগে তার বাড়িতে গিয়েছিলেন, আর নাকি তাকে বলেছিলেন তার সাথে একটা জিন আছে। জি স্যার, আমি বলেছিলাম। আসলে স্যার, তার স্বামী সালাম একদিন আমার কাছে আসে, আর আমার কাছে এসে বলে যে তার স্ত্রী নাকি অনেক পাগলামি করছে, আমি যেন তার বাড়িতে যাই। তখন আমি তার সাথে করে তার বাড়িতে যাই। আমি বাড়িতে যাওয়ার পরে দেখি তার স্ত্রীর উপর একটা জিন ভর করেছে। আমি সেই জিনটার সাথে কথা বলে বুঝতে পারি জিনটা একটা মুসলমান জিন। সে খুব ইমানদার। সে নাজমার উপরে ভর করেছে এই কারণে, কারণ সে নাজমাকে অনেক পছন্দ করে। আসলে নাজমা নামক সেই মেয়েটি 5 ওয়াক্ত নামাজ পড়ত। এই কারণে সে জিনটা নাজমাকে অনেক পছন্দ করে ফেলে। সে নাজমার সাথেই থাকতে চায়। কিন্তু আমি তাকে বোঝাই যে একটা মানুষের সাথে সে যদি থাকে তাহলে তার খুব কষ্ট হবে। আমি তাকে বোঝার মাধ্যমে সেই মেয়েটির ওপর থেকে আলাদা করতে সক্ষম হই। জিনটি আমাকে কথা দিয়েছিল আর কখনো নাজমার কাছে ফিরে আসবে না। তখন আমি মিজান সাহেবকে বলি, কিন্তু নাজমার স্বামী তো এখন বলছে সেই জিনটি নাকি আবার ফিরে এসেছে, আর সেই জিনটি নাকি নাজমাকে হত্যা করেছে। না না স্যার, এমনটা হতে পারে না, কারণ আমি সেই জিনটার সাথে কথা বলেছি। সেটা খুব ইমানদার ও ভদ্র একটা জিন। সে এমনটা করতে পারে না। কোথাও একটা ভুল হচ্ছে। ভুল তো হচ্ছে মিজান সাহেব,
কিন্তু কোথায় ঠিক আমিও বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে একটা মায়ার পর্দা আমার চোখের সামনে ঝোলানো হচ্ছে, আর এই পর্দার মাঝেই আছে আসল অপরাধী। আমাকে তো খুঁজে বের করতেই হবে যে কে আসলে আসল অপরাধী। ঠিক আছে, আপনি এই তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত গ্রামের বাইরে যাবেন না। না না স্যার, আমি কোথাও যাব না, আমি এই গ্রামেই আছি। আমাকে যদি আপনার দরকার হয় লোক পাঠিয়ে দেবেন, আমি চলে আসব। ঠিক আছে মিজান সাহেব, তাহলে আজকে আমি আসি। ভালো থাকবেন আপনি। চলুন রফিক সাহেব, আমরা চলে যাই। আমরা মিজান সাহেবের থেকে বিদায় নিয়ে সেই পাহাড় থেকে নেমে আসি। রফিক সাহেব আমাকে বলে, স্যার কিছু বুঝতে পারলেন? রফিক সাহেব, অনেক কিছুই বুঝতে পারছি। এই পুরো গল্পটার মাঝে একজন ব্যক্তি আছে যে কিনা আসল অপরাধী, কিন্তু সে কে এটাই আমাদের খুঁজে বের করতে হবে। বের করব, আমাকে আর কিছু সময় দেন, বের করে ফেলব। ঠিক আছে রফিক সাহেব, আমাকে এখানে নামিয়ে দেন, আমি এখান থেকে হেঁটেই যাব, আপনি বাড়িতে চলে যান। রফিক সাহেব আমাকে সেই রাস্তার মোড়ে নামিয়ে দেয়। আমি হাঁটতে হাঁটতে পুরো গ্রামটা ঘুরে দেখছি। গ্রামটা খুবই অদ্ভুত, মানুষজন থেকেও যেন নেই, খুবই চুপচাপ, একটা অভিশপ্ত গ্রামের মতো। হাঁটতে হাঁটতে আমি সেই বাগান বাড়ির কাছে এসে দাঁড়াই। আজকে বাগান বাড়ির বাইরে থেকে আমি চারিপাশে ঘুরে দেখি। আমি দেখার চেষ্টা করি রাতের বেলায় কি এই বাগান বাড়িতে ঢোকার আর কোনো রাস্তা আছে কিনা। এই বাগান বাড়ির ভেতরের রহস্যটা আমার সবার আগে উদ্ধার করতে হবে। কিছু তো একটা এই বাগান বাড়িতে আছে। আমি বাগান বাড়ির ভেতরে আসি, আর সেদিনের মতো রাতে রান্না করে ঘুমাতে চলে যাই। ঠিক প্রতিদিনের মতো আজকেও রাত 2টা বাজে সে মেয়েটির কান্না। আজকে আমি খুব বিরক্ত বোধ করি, তাই আমি আমার ঘর থেকে একটি হাতুড় নিয়ে সোজা ছাদে চলে আসি। আমি সেই চিলেকোঠা ঘরের সামনে গিয়ে দাঁড়াই, আর আমার হাতে থাকা সে হাতুড় দিয়ে সে তালার উপরে বেশ কয়েকটা বাড়ি দেই। তালাটা সাথে সাথে ভেঙে যায়। আমি ঘরের ভেতর প্রবেশ করি। আমি আমার ফোনের আলোতে চারিপাশ দেখছিলাম, কিন্তু আমি ঘরে প্রবেশ করে পুরোপুরি অবাক হয়ে যাই, কারণ পুরো ঘরটাই ফাঁকা, কোথাও কিছু নেই, ধুলাবালু আর ধুলাবালু। আমি ভাবতে শুরু করি, তাহলে কে এখানে বসে কান্না করছিল? আর স্যারও তো ফোন করে বলেছিল এই ঘরে নাকি দামি কিছু জিনিসপত্র আছে, কিন্তু পুরো ঘরটাই তো ফাঁকা। কি এমন আছে এই ঘরে? তখনই আমার নজরে পড়ে ঘরের মাঝ বরাবর একটা অনেক বড় আয়না। সেই আয়নাটা খুবই অদ্ভুত। আমি আস্তে আস্তে সেই আয়নার কাছে গিয়ে দাঁড়াই। আমি দেখতে পাই আয়নাটার পাশের ফ্রেমগুলো সোনা তৈরি, আর কিছু আরবি হরফ সেখানে খোদাই করা। তখন আমি সেই আয়নাটা হাত দিয়ে মুছে দেই, কিন্তু খুব অদ্ভুতভাবে আমি সেই আয়নার মাঝে আমার প্রতিচ্ছবি দেখতে পারছিলাম না, বরঞ্চ দেখতে পারছিলাম সেই আয়নার ভেতরে একটা সুন্দরী মেয়েকে। এটা দেখে আমি কয়েক পা পিছনে ফিরে আসি। আমি দেখতে পাই সে আয়নার ভেতরে একটা খুব সুন্দরী মেয়ে। মেয়েটির চুলগুলো বাতাসে ভাসছে, চুলগুলো সোনালী রঙের, সাদা একটা পোশাক পরা সে মেয়েটি। তার হাতে একটা চিকন লাঠি। সব থেকে অবাক করার বিষয়ে মেয়েটির পেছন দিয়ে 2টি ডানা আছে। মেয়েটির চোখগুলোতে যেন একটা অদ্ভুত মায়া আছে। মুখে একটি খুব সুন্দর হাসি দিয়ে আমাকে সেই মেয়েটি বলল, ভয় পাবে না অভি, তুমি খুব সৎ ও সাহসী একজন পুরুষ। দেখো, আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে, আমি সাহায্যের জন্যই কান্না করছিলাম। তুমি কে? তখন সেই আয়নার ভেতরে থাকা সে মেয়েটি আমাকে বলে, আমি একজন পরী, আমার নাম ফারিহা। আসলে আমার ভেতরে কিছু অলৌকিক শক্তি আছে, যেগুলো অন্যান্য পরীদের ভিতরে নেই। আমি ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবকিছু দেখতে পারি। এই কারণেই এখানকার এমপি তার বন্ধু তান্ত্রিকের মাধ্যমে আমাকে বন্দি করেছে এই আয়নার মাঝে, যেন তারা আমাকে দিয়ে অনেক খারাপ কাজ করাতে পারে। আমি তাদেরকে ভবিষ্যতের কিছু জিনিস দেখাই, আর তারা বুঝতে পারে তাদের শত্রুকে, বন্ধুকে আর তাদের কি করতে হবে। আমাকে তারা এই ঘরেই বন্দি করে রেখেছে, আর যখন তাদের দরকার হয় তখন আমার উপর অত্যাচার করে তাদের ভবিষ্যৎ দেখে নিয়ে যায়। আমি অনেকদিন যাবৎ এখানে বন্দি আছি। আমি অনেক সাহায্য চাই, আমি প্রতি রাতে কান্না করি, কিন্তু আমাকে কেউ সাহায্য করে না। আমার বিশ্বাস ছিল উপরওয়ালা একদিন না একদিন কোনো সাহসী পুরুষকে অবশ্যই পাঠাবে। আর দেখুন, আজকে
তোমাকে পাঠালো। তুমি আমাকে সাহায্য করবে অভি। তখন আমি তাকে বলি, পরী? দেখুন, আমি কোনো পরী টরী বিশ্বাস করি না। আপনি আমার কল্পনা, আপনি এখানে নেই। হয়তো আমি ঘুমের চোখে ভুল দেখছি। তখন সেই মেয়েটি আমাকে বলে, তুমি ভুল দেখছো না, তুমি আসলেই দেখছো। ঠিক আছে, তুমি কি জানতে চাও সেদিন নাজমার সাথে কি হয়েছিল? আর নাজমা খুনের আসল অপরাধীকে, তুমি কি সেগুলো জানতে চাও? আমি তখন সে মেয়েটিকে বলি, আপনি কি আসলে আমাকে দেখাতে পারবেন সেদিন নাজমার সাথে কি হয়েছিল? তাকে কে খুন করেছে? আসল অপরাধীকে আমি জানতে চাই, আসলেই আমি জানতে চাই। তখন সে মেয়েটি আমাকে বলে, অবশ্যই আমি দেখাতে পারবো, কিন্তু দেখার পর তোমাকে বিশ্বাস করতে হবে যে আমি একটা পরী। আর তোমাকে আমাকে সাহায্য করতে হবে, এখান থেকে আমাকে মুক্ত করতে হবে। তখন আমি বলি, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি আমাকে সত্য সত্য সেগুলো দেখাতে পারেন, তাহলে আমি আপনাকে মুক্ত করে দেব। তখন সেই পরীটি তার হাতের ওই ছোট্ট কাঠিটা চারিদিকে ঘোরাতে শুরু করে, আর আস্তে আস্তে পুরো আয়নাটা সাদা আলোতে ভরে যায়। আমি আয়নার ভেতর দেখছিলাম সালাম একটি মহিলার সাথে খাটের ওপর শুয়ে আছে। ঠিক তখনই ঘরের ভেতর প্রবেশ করে নাজমা। নাজমা ঘরের ভেতর প্রবেশ করে সালামকে বলতে শুরু করে, ছি সালাম, আমি তোমাকে এত সেবা করি, এত ভালোবাসি, তারপরেও তুমি পাশের বাড়ির ভাবির সাথে পরকীয়া করছো। তোমার কি বিবেকে বাজলো না? আমি সবসময় আল্লাহ তাআলার কাছে তোমার জন্য দোয়া করি যেন তুমি ভালো থাকো, আর তুমি এই কাজগুলো করতে পারলে। তখন সালাম খাট থেকে লাফিয়ে ওঠে আর দৌড়িয়ে এসে নাজমার হাতে ধরে বলে, তুমি তো বাবার বাড়িতে চলে গিয়েছিলে, তোমার তো আগামীকাল আসার কথা, তুমি আজকে কেন আসলে? ও, আমি এসে বোধহয় খুব বিরক্ত করলাম তোমাদের, তাই না? আমি আসলাম এই কারণেই তো আজকে তোমাদের আসল মুখটা আমি দেখতে পারলাম। আমার হাত ছাড়ো সালাম, আমি তোমাদের বিষয়ে সব কিছু বলে দেব গ্রামের লোকেদের, আমি তোমার সাথে আর থাকবো না। তখন সালাম নাজমাকে বলছিল যে, না না, তুমি যেও না, আমার ভুল হয়েছে, আমি আর এমনটা করবো না নাজমা, তুমি কারো কাছে বলো না, তাহলে যে আমাকে প্রাণে মেরে ফেলবে গ্রামবাসীরা। তুমি আমার হাত ছাড়ো, তুমি ভুল করনি, তোমাকে ক্ষমা করা যায় না, তুমি অপরাধ করেছো, তোমাকে শাস্তি পেতে হবে। তখন একটা পর্যায়ে সালাম নাজমার ওপরে শক্তি খাটাতে শুরু করে, তাদের হাতাহাতি শুরু হয়। এগুলো আমি সে আয়নার ভেতর দেখছিলাম। তখনই সালাম তার স্ত্রী নাজমাকে একটা জোরে ধাক্কা দেয়, আর সে ঘরের একটি পাশে গিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত নাজমা যেইখানে গিয়ে পড়েছিল সেখানে তাদের রান্না করা বটিটা রাখা ছিল। নাজমা সোজা গিয়ে সেই বটির ওপরে পড়ে, আর বটির একটি অংশ তার মাথার ভেতর দিয়ে ঢুকে যায়। সাথে সাথেই সেখান থেকে অনেক রক্তক্ষরণ হতে শুরু করে। সালাম এই বিষয়টা দেখে অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে নাজমা মারা গেছে। সে সেখান থেকে পালিয়ে যায়, আর সন্ধ্যের পর আবার ঘরে ফিরে আসে আর একটা মিথ্যে নাটকের অভিনয় করে। সে গ্রামবাসীদের ডেকে বলে তার বউকে নাকি জিন হত্যা করেছে। গ্রামবাসীরাও জানতো যে কিছুদিন আগে নাজমার উপরে জিন হাজির হয়েছিল, তাই সকলে সালামের কথা বিশ্বাস করে। সবাই ভাবতে শুরু করে সালাম হয়তো সত্য বলছে, আসলেই বা কোনো জিন তাকে হত্যা করেছে। তারপর সালাম সোজা এখানকার থানায় চলে আসে। থানায় এসে পুলিশের কাছে তার বউয়ের মামলা করে যে কেউ একজন তার বউকে হত্যা করেছে। এটা করার উদ্দেশ্য ছিল যেন সালাম আইনত কোনো অপরাধের সাথে জড়িত না, এটা পুলিশকে বোঝাতে পারে। পুলিশও বিশ্বাস করে নেয় যে যেহেতু সে নিজে থেকেই মামলা করতে এসেছে, তাই পুলিশও তাকে নিয়ে আর কোনো মাথা ঘামায় না বা তার উপরে কোনো সন্দেহ করে না। আমি সব কিছু দেখছিলাম। ঠিক তখনই আয়নাটা আবারও সাদা হয়ে যায়। তারপর আবারও আস্তে আস্তে সেই মেয়েটি সেই আয়নার মাঝে ভেসে ওঠে। মেয়েটি এসে আমাকে বলে, এখন তো তোমাকে আমি সকল সত্যটা দেখালাম, তুমি তো এখন জেনে গেছো আসল অপরাধী আসলে কে। আমি তখন সেই মেয়েটিকে বলি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত কিছু দেখানোর জন্য। আমি আগামীকালই সালামকে গ্রেফতার করব। তখন সেই পরীটা আমাকে বলে, আগামীকাল যে অনেক দেরি হয়ে যাবে, তোমাকে যা করার আজ রাতের ভিতরেই করতে হবে, তোমার কাছে তো সময় নেই। তখন আমি সেই পরীটাকে বলি, আজ রাতের ভিতরেই করতে হবে কেন? তখন পরীটা আমাকে বলে, আসলে সালাম বুঝে গেছে তুমি আজকে বা কালকের ভেতরে
এই কেসটা সমাধান করে ফেলবে, তাকে গ্রেফতার করবে। তাই সালাম গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করছে। সেই গ্রামের স্টেশনে বসে আছে, ট্রেনের অপেক্ষা করছে। ট্রেন চলে আসলেই সে সকালের ট্রেনে ঢাকায় চলে যাবে। তারপর তুমি আর তাকে কখনো খুঁজে পাবে না অভি। এই কারণেই বলছি, তোমার হাতে সময় খুব কম, তোমার যা করার আজ রাতের ভেতরেই করতে হবে। তখন আমি সেই পরীটাকে বলি, ঠিক আছে, আমি এখনই এই স্টেশনের উদ্দেশ্যে রওনা করছি, কিন্তু তার আগে আমাকে বলো, আমি তোমাকে কি করে মুক্ত করব এই বন্দি দশা থেকে। তখন পরীটি আমাকে বলে, সর্বপ্রথম তুমি সালামকে গ্রেপ্তার করো, তারপরে ফিরে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি ফিরে এলে আমি তোমাকে বলবো কি করে তুমি আমাকে মুক্ত করবে। ঠিক আছে, আমি খুব দ্রুতই ফিরে আসব। আমি সেই চিলেকোঠা ঘরের বাইরে চলে আসি, আর বাইরে এসে আমি রফিক সাহেবকে একটা ফোন দেই। হ্যালো বেটা, বলো। রফিক সাহেব, আপনি কোথায়? আমি তো ঘুমাচ্ছি আমার বাড়িতে। এখনই ঘুম থেকে উঠুন, আর থানায় সাইফুল সাহেবকে একটা ফোন করুন। কিছু পুলিশ নিয়ে এখনই আপনাদের গ্রামের স্টেশনে চলে আসুন। আমি সেদিকেই যাচ্ছি। কিন্তু কেন বেটা, কি হয়েছে? আসলে নাজমা হত্যার আসল অপরাধী পালাচ্ছে। আমি জানতে পেরেছি কে আসল অপরাধী। সে এখন স্টেশনে বসে আছে, ট্রেন পেলেই চলে যাবে। আমরা কিন্তু তারপর আর তাকে ধরতে পারবো না, যা করার এখনই করতে হবে। তখন রফিক সাহেব আমাকে বলে, ঠিক আছে বেটা, আমি এখনই সাইফুল সাহেবকে ফোন করছি, আমরা স্টেশনে আসছি, আপনি ওদিক দিয়ে বের হন। ঠিক আছে, আমি এখান থেকে স্টেশনের দিকে রওনা করছি, আপনারা খুব দ্রুতই সেখানে আসুন। আমি রাখছি। ঠিক আছে বেটা। এরপর আমি সেই বাগান বাড়িতে থাকা একটি বাইক নিয়ে স্টেশনের দিকে রওনা করি। আমার স্টেশনে পৌঁছাতে 20 মিনিটের মতো সময় লাগে। স্টেশনের সামনে নেমে আমি দেখতে পাই রফিক সাহেব, সাইফুল সাহেব আর কিছু পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে। আমি সাইফুল সাহেবকে বলি, চলুন চলুন, ভেতরে চলুন, আসামিকে ধরতে হবে। সাইফুল সাহেব আমাকে বলে, কিন্তু স্যার, আসল অপরাধী আসলে কে, আমাকে বলা যায়? দেখুন, আসল অপরাধী হচ্ছে সালাম। কি? সালাম নাজমার স্বামী? হ্যাঁ সাইফুল সাহেব, নাজমার স্বামী। সেই তার স্ত্রীকে খুন করেছে। আমার কাছে প্রমাণ আছে। আপনি এখন দ্রুত আসুন। আমরা স্টেশনের ভেতর প্রবেশ করে দেখি স্টেশনের একটি বেঞ্চের ওপরে বসে আছে সালাম, অপেক্ষা করছে কখন ট্রেন আসবে। তখন আমি সালামের পিছন দিয়ে গিয়ে তার ঘাড়ে হাত রাখি আর তাকে বলি, সালাম সাহেব, কোথায় যাচ্ছেন? পালিয়ে যাবেন? আমাদের হাত থেকে পালিয়ে যাবেন? এত সোজা না। আপনারা আমার হাত ছাড়ুন, আমি কিছু করিনি। আপনি কি করেছেন কি করেননি সেটার প্রমাণ আদালতে হবে। এখন আমাদের সাথে চলো। না না, আমি যাব না, আমি কিছু করিনি, আমি আমার স্ত্রীকে খুন করিনি। সালাম সাহেব, আমরা কি একবারও বলেছি আপনি আপনার স্ত্রীকে খুন করেছেন? আপনি তো নিজেই দেখছি অপরাধ স্বীকার করছেন, আর থানায় নিয়ে কিছু ডান্ডার বাড়ি দিলে তো সব কিছু স্বীকার করবেন। আমার গায়ে হাত তুলবেন না, আমাকে ছাড়ুন। সাইফুল সাহেব, শালাকে গ্রেফতার করুন তো, আমার মাথা খুব ব্যথা করছে, কিন্তু কখন কান কোন ঘুরিয়ে দেব বলতে পারবো না। তখন সাইফুল সাহেব এসে সালামকে গ্রেফতার করে। সাইফুল সাহেব, সকাল সকাল আপনারা গ্রামে চলে যাবেন। সালামের বাড়ির পাশে লামিয়া ভাবি নামক একটা মহিলা আছে, ওনাকেও গ্রেফতার করবেন কিন্তু। রফিক সাহেব তখন আমাকে বলে, কার কথা বলছেন? যার স্বামী বিদেশ? হ্যাঁ হ্যাঁ, আমি তার কথাই বলছি। সেও এই মামলার সাথে জড়িত আছে। সে সব কিছু জানতো, কিন্তু কিছু বলেনি, আর তার কারণেই তো নাজমা হত্যা হয়েছে। যাই হোক, তাকেও গ্রেফতার করবেন। সকালে আমি থানায় এসে আপনাদের বিস্তারিত বলবো। এখন আমাকে ফিরতে হবে, আমার বাগান বাড়িতে কিছু কাজ আছে। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না, আমরা এদের নিয়ে থানায় যাচ্ছি। তখন আমি তাদের থেকে বিদায় নিয়ে বাগান বাড়িতে ফিরে আসি। তারপরে দৌড়াতে দৌড়াতে সোজা ছাদে চলে আসে। কিন্তু আমি যখন চিলেকোঠা ঘরের ভেতর প্রবেশ করি, আমি খুব অবাক হয়ে যাই। কারণ এখন চিলেকোঠা ঘরটা পুরোপুরি ফাঁকা, কোনো আয়না সেখানে রাখা নেই। আমার নজরে পড়ে আয়নাটা যে জায়গায় রাখা ছিল সেই জায়গাটায়। সেখান থেকে যে আয়নাটা কেউ একজন উঠিয়ে নিয়ে গেছে সেটার ছাপ এখনও সেই জায়গায় আছে। আমি বুঝতে পারলাম চোর এসেছে, আর চোরই হয়তোবা সে আয়নাটা নিয়ে গেছে। কিন্তু বাড়ি ভর্তি এত জিনিস থাকতে চোর কেন সে আয়নাটা নিয়ে যাবে? তার মানে চোরটা জানতো এই আয়নার ভেতরে একটা পরী আছে, আর তাকে
তারাই পাঠিয়েছে যারা কিনা এই পরীটাকে বন্দি করেছে। তার মানে এমপি সাহেব কিংবা তার বন্ধু সেই তান্ত্রিক। কিন্তু এখন আমাকে জানতে হবে তারা ফারিয়া পরীকে আসলে কোথায় নিয়ে গেছে। কিন্তু আমি কি করে জানবো এত বড় গ্রাম কোথায় আছে তারা? আর তাদের খুঁজে বের করতে করতে যদি ফারিয়া পরীকে তারা কোনো ক্ষতি করে ফেলে? আর আমার মুখের কথা তো কেউ বিশ্বাসও করবে না। কেউ বিশ্বাস করবে না একটা পরীকে আমি হারিয়ে ফেলেছি, আর তাকে খুঁজে বের করার জন্য আমি তাদের সাহায্য চাচ্ছি। কেউ আমাকে সাহায্য করবে না। তখনই আমার মনে পড়ে মিজান কবিরাজের কথা। আমি ভাবতে শুরু করি মিজান কবিরাজের কাছে তো অনেক জিন আছে। আমি ভাবি যে তার কাছে যদি সাহায্য চাই তাহলে সে অবশ্যই আমাকে সাহায্য করবে। তাই আমি সিদ্ধান্ত নেই আগামীকালই মিজান কবিরাজের সাথে দেখা করব, আর তার কাছে আমি সাহায্য চাইবো এই বিষয়টায়। পরের দিন সকালে আমি রফিক সাহেবকে ফোন করি। রফিক সাহেব আমার বাগান বাড়িতে আসে। আমি রফিক সাহেবকে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা হয়েছে সব কিছু খুলে বলি। সবটা শুনে রফিক সাহেব আমাকে বলে, দেখেছেন বেটা, আমি বলেছিলাম জিনপরি আছে এই জগতে, কিন্তু আপনি তো মানতে চাননি। তবে সেই পরীটার কথা শুনে আমারও খুব মায়া হচ্ছে। সেই পরীটার সাথে যদি এখন তারা কোনো খারাপ কাজ করে কিংবা সেই পরীটাকে হত্যা করে, কারণ পরীটা তো আপনাকে সাহায্য করেছে। আর এমপি সাহেব মোটেও ভালো মানুষ না, যেটা আমি আপনাকে আগেও বলেছি। তো বেটা এখন কি করব আমরা? রফিক সাহেব, আমাদেরকে যদি কেউ সাহায্য করতে পারে সে একমাত্র মিজান কবিরাজ। আমাদের এখন মিজান কবিরাজের সাথে খুব দ্রুতই দেখা করতে হবে। আমরা যদি তার কাছে সাহায্য চাই সে তার জিনেদের মাধ্যমে খোঁজ লাগাতে পারবে এখন ফারিয়াপরি আসলে কোথায় আছে। তখন রফিক সাহেব বলে, ঠিক বলেছেন, আমাদের সাহায্য করতে পারবে সে। চলুন চলুন, এখনই মিজান কবিরাজের বাড়িতে যাব। তারপর আমি আর রফিক সাহেবের গাড়িতে করে মিজান কবিরাজের বাড়ির দিকে রওনা করি। 1 ঘন্টা পথ পাড়ি দিয়ে সেই পাহাড়টার কাছে আসি। তারপর 8 ঘন্টা সেই পাহাড় পেয়ে আবারও পাহাড়ের উঁচুতে উঠি। আমাদের দেখে মিজান কবিরাজ বলে, স্যার কি হয়েছে? কোনো সমস্যা? নাজমা হত্যার বিষয়ে কি আবারও এসেছেন? বিশ্বাস করেন আমি সেই খুনের বিষয়ে কিছু জানি না। আরে মিজান সাহেব, আমি এই কারণে এখানে আসিনি। আর নাজমা হত্যার আসল অপরাধীকে আমি গ্রেপ্তার করেছি, সেটার বিষয়ে আমি এখানে আসিনি। আমি এখানে এসেছি আপনার কাছে একটা সাহায্য চাইতে। আমার কাছে সাহায্য চাইতে এসেছেন? কি সাহায্য স্যার? আমাকে বলুন স্যার, কি হয়েছে? তখন আমি মিজান কবিরাজকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বলি। সবটা শুনে মিজান কবিরাজ আমাকে বলে, এর মানে স্যার আপনি এখন চাচ্ছেন যে সেই পরীটাকে আপনি মুক্ত করবেন, আর সে এখন কোথায় আছে সেটা আমাকে জানতে হবে, তাই তো? জি মিজান, আপনি যদি আপনার জিনেদের মাধ্যমে কোনোভাবে খোঁজ নিতে পারতেন খুব ভালো হতো। আপনি কি পারবেন? তখন মিজান আমাকে বলে, অবশ্যই পারবো স্যার, কিন্তু তার আগে আমার কিছু জিনিস দরকার। কারণ একটা আসন পেতে বসতে হবে, আর জিনেদের মাধ্যমে কথা বলতে হবে, আর খোঁজ নিয়ে দেখতে হবে আসলে ফারিয়াপরি এখন কোথায় আছে। দাঁড়ান স্যার। তখন মিজান কবিরাজ তার ঘরে চলে গেল, আর একটি কাগজে কিছু একটা লিখে নিয়ে আমার কাছে এসে বলল, এই জিনিসগুলো আমাকে এনে দিন। আজকের ভিতরেই আমরা ফারিয়াপরিকে খুঁজে বের করবো ইনশাল্লাহ। আমি সেই কাগজটা রফিক সাহেবের হাতে ধরিয়ে দেই, আর বলি, রফিক সাহেব যত দ্রুত সম্ভব বাজার থেকে জিনিসগুলো নিয়ে আসুন। রফিক সাহেবও চলে যায় বাজারের দিকে। তারপর আমি মিজান সাহেবকে বলি, আচ্ছা, আসলে কি পরীরা আছে? মিজান কবিরাজ এই কথা শুনে হাসতে হাসতে মরে যায়, আর আমাকে বলে, গতকাল রাতেই তো আপনি পরীর সাথে দেখা করলেন, আর সেই পরীকে বাঁচানোর জন্যই তো আপনি এখানে এসেছেন নাকি? আর এখন বলছেন যে পরী আছে কি না? আমি কি বলবো বলুন? আমি তখন বলি, না, আমি এখনও একটা ভ্রমের ভেতরে আছি। এগুলো কি বাস্তব না কাল্পনিক নাকি আমার কল্পনা, আমি কিছুই বুঝতে পারছি না। এই কারণেই আমি আপনার কাছে জানতে চাইলাম। তখন মিজান কবিরাজ বলে, এগুলো আছে স্যার, আমার কাছেই তো 10টি জিন আছে। হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু তাদের উপস্থিতি আজকে আপনি টের পাবেন। যখন আমি আসন দিয়ে বসবো আপনি অনুভব করতে পারবেন যে ঘরে জিন হাজির হয়েছে। তখনই রফিক সাহেব বাজার থেকে সেই জিনিসগুলো নিয়ে আসে। এরপর মিজান আমাদেরকে বলে, স্যার আমাদের সাথে আসুন। আমি আর রফিক সাহেব মিজানের সাথে তার ছোট্ট ঘরটার ভেতরে ঢুকে যাই। আমি দেখি ঘরের ভেতরে খুব অদ্ভুত কিছু জিনিস রাখা।
যেগুলোর নাম আমি বলতে পারছি না। তখন মাটিতে একটি আসন পেতে বসলো মিজান কবিরাজ, আর আমাদেরকে বলল, আপনারা চুপ করে সেই কোণায় দাঁড়িয়ে থাকুন। ঘরে যাই হোক না কেন, আপনারা কোনো কথা বলবেন না দয়া করে। আমরাও বললাম ঠিক আছে। তখনই মিজান কবিরাজ বিলবিল করে কিছু একটা বলতে শুরু করলো এক নাগাড়ে। মিনিট 10 পর ঘরের ভিতরে একটা গরম বাতাস ঘুরতে শুরু করলো। আমি অনুভব করতে পারছিলাম পুরো ঘরটা যেন গরম হাওয়ায় ভরে গেছে। কিছু একটা ঘরে এসেছে। এটা কি আসলেই জিন কিনা আমি বুঝতে পারছিলাম না। তখনই মিজান কবিরাজ তার চোখ বন্ধ করে সেই অদৃশ্য জিনের সাথে কথা বলতে শুরু করে। আমি জিনের উপস্থিতি টের পাচ্ছিলাম, কিন্তু তাকে দেখতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম ঘরে অলৌকিক কিছু ঘটছে। আমি দেখলাম মিজান কবিরাজ সে জিনটাকে আদেশ করলো যেন সে এখনই খোঁজ নিয়ে আসে পারিয়াপরি কোথায় আছে। তখন সে জিনটা অদৃশ্যভাবেই মিজান কবিরাজকে বলেছিল যে আমাকে 10 মিনিট সময় দেন। 10 মিনিট পর মিজান কবিরাজ সেই আসন থেকে ওঠে আর আমাকে বলে যে কাজ হয়ে গেছে স্যার। আসলে এমপি সাহেবের লোকই ফারিয়া পরীকে সেখান থেকে উঠিয়ে নিয়ে গেছে, কারণ সে আপনাকে সাহায্য করেছে আর এমপি সাহেবের বিষয়ে সব কিছু বলে দিয়েছে। তাই এমপি সাহেব আর সে তান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে ফারিয়া পরীকে আর বাঁচিয়ে রাখবে না। সে আজ রাতেই তাকে হত্যা করবে। আমি মিজানের কাছে জানতে চাই ফারিয়া পরী এখন কোথায় আছে। তখন মিজান আমাকে বলে, আমার সাথে আসুন। আমি আর রফিক সাহেব তার সাথে আবার ঘর থেকে বের হয়ে আসি। এরপর মিজান আমাকে সেই পাহাড়ের উঁচু থেকে হাত দিয়ে একটি জায়গা দেখায়। বলে, স্যার, ওই যে দেখছেন ওই জঙ্গলের মাঝে কিছুটা ফাঁকা জায়গা, আসলে ওইটা একটি পরিত্যক্ত শ্মশান ঘাট। একটা সময় সেই শ্মশান ঘাটে এ গ্রামের হিন্দুদের পোড়ানো হতো, কিন্তু এখন পোড়ানো হয় না। সেখানেই আছে এমপি সাহেব ও তার বন্ধু সেই তান্ত্রিক আর এমপি সাহেবের 2জন লোক। আজ রাতেই সেই ফারিয়া পরীকে তারা ওই শ্মশানে পুড়িয়ে মারবে। আসলে সেই তান্ত্রিক সেই শ্মশানেই থাকে। সেখানে একটা পুরনো মন্দির আছে, সেখানেই সে থাকে। তার কাছে অনেকগুলো খারাপ জিন আছে, যাদের মাধ্যমে সে তান্ত্রিক অন্য মানুষদের ক্ষতি করে। আমাদের যা করার আজ রাতের ভিতরেই করতে হবে স্যার। তখন আমি মিজানকে বলি, ঠিক আছে, আমি যাব সেখানে, আমি আমার জীবন দিয়ে দেব, তারপরেও ফারিয়া পরীকে উদ্ধার করব। কারণ আমি তাকে কথা দিয়েছি আমি তাকে সেই বন্দি অবস্থা থেকে মুক্ত করব। তখন মিজান বলে, স্যার, আপনি একা গেলে মারা পড়বেন, আমাকেও আপনার সাথে নিয়ে যান। আপনি একজন মানুষ, আপনি হয়তোবা এমপি সাহেব ও তাদের লোককে ধরতে পারবেন বা মারতে পারবেন, কিন্তু সেই তান্ত্রিকের সাথে আপনি কোনোভাবেই পারবেন না। কারণ সেই তান্ত্রিক খুবই শক্তিশালী, তার কাছে অনেক খারাপ জিন আছে, যাদের মাধ্যমে সে আপনাকে অনায়াসে পরাজিত করবে। তাই আপনি আমাকে নিয়ে যান, আমি যুদ্ধ করব সেই তান্ত্রিকের সাথে, আর আপনি এমপি সাহেব ও তার লোকজনকে সামলাবেন। আমি মিজানকে বলি, ঠিক আছে, তাহলে তাই হোক। আমি রফিক সাহেবকে বলি, রফিক সাহেব, আপনি এখনই থানায় চলে যান আর সাইফুল সাহেবকে সব কিছু খুলে বলেন। আমার মনে হয় সাইফুল সাহেব বিষয়গুলো বুঝতে পারবে। আর আমি এখনই আমার বড় অফিসারকে ফোন দিয়ে সবটা জানাচ্ছি। আমি যত দ্রুত সম্ভব এমপি সাহেবকে গ্রেপ্তার করার অর্ডার পাস করাচ্ছি। আপনাদের কাছে মেল চলে আসবে। মেল পাওয়ার সাথে সাথেই আপনারা পুলিশ নিয়ে সেই জঙ্গলে চলে আসবেন। আমরা ততক্ষণ তাদেরকে আটকিয়ে রাখব। রফিক সাহেব বলে, ঠিক আছে বেটা, আমি এখনই থানায় যাচ্ছি। রফিক সাহেব আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। রফিক সাহেব যাওয়ার পর আমি আমার ফোনটা বের করে আমার স্যারকে ফোন করি। হ্যালো স্যার, এমপি সাহেবের বিষয়ে আমি স্যারকে সব কিছু খুলে বলি। স্যার আমাকে বলেন, কিন্তু অভি, এমপি সাহেব অনেক বড় একজন মানুষ, তার বিরুদ্ধে তো কোনো প্রমাণ নেই, আমরা কি করে তাকে গ্রেফতার করব? আমি স্যারকে বলি, স্যার, এমপি সাহেবের বিরুদ্ধে আমার কাছে অনেক প্রমাণ আছে। আপনি তো আমাকে বিশ্বাস করেন নাকি? আমার উপরে বিশ্বাস রাখেন, আমি কালকের ভেতরেই আপনাকে সকল প্রমাণ জোগাড় করে দেব। আপনি শুধু গ্রেফতার করার অর্ডারটা দিয়ে দিন। তখন স্যার আমাকে বলে, ঠিক আছে অভি, আমি অবশ্যই তোমাকে বিশ্বাস করি, আমি এখনই মেল করে দিচ্ছি সেই থানায়। আমি বলি, ধন্যবাদ স্যার। আমি ফোনটা রেখে মিজানকে বলে, চলো মিজান, তাহলে যাওয়া যাক।
মিজান আর আমি সেই পাহাড় থেকে নেমে সেই জঙ্গলের দিকে হাঁটা দেই। জঙ্গলের ভেতর ঢোকার সাথে সাথে চারিপাশে সন্ধ্যা হয়ে অন্ধকার নেমে আসে। আমরা আস্তে আস্তে সেই শ্মশানের ভিতরে এসে দাঁড়াই আর একটি পাশে লুকিয়ে থাকি, দেখার জন্য আসলে কি হচ্ছে। আমরা দেখি সেই শ্মশানের চারিপাশে মশালের আগুন জ্বলছে আর একটি চিতা সাজানো। আমরা বুঝতে পারি সেই চিতার উপরেই ফারিয়াপুরীকে জ্বালিয়ে মারবে এই হারামিগুলো। মিজান কবিরাজ আমাকে বলে, স্যার কিছুক্ষণ অপেক্ষা করেন, কারণ তারা যখন ফারিয়াপুরীকে সে আয়নার ভেতর থেকে বের করবে তারপরেই আমরা হামলা করব, কারণ সেই তান্ত্রিকই পারবে ফারিয়াপুরীকে মুক্ত করতে। আমরা একটু অপেক্ষা করি। আমিও মিজানের কথা মতো সেই ঝোপের ভেতরে অপেক্ষা করতে শুরু করি। আমি দেখি এমপি সাহেব আর তার বন্ধু তান্ত্রিক সেই মন্দিরে তার মুক্তিকে পূজা করছে। মুক্তি পূজা করে সেই তান্ত্রিক বের হয়ে আসে। আমি দেখি সেই আয়নাটা সেই মন্দিরের পাশেই রাখা। তখন এমপি সাহেব আর সেই তান্ত্রিক সেই আয়নার কাছে গিয়ে কিছু মন্ত্র পড়তে শুরু করে। আমি দেখি মিনিশের ভেতরেই তারা ফারিয়াপুরীকে সেই আয়নার ভেতর থেকে টেনে বের করলো। ফারিয়াপুরী এখন মাটিতে, কিন্তু সে এখন অনেকটা দুর্বল, কারণ তার উপরে মন্ত্রগুলো অনেক কাজ করছে। সে তার শক্তি ব্যবহার করতে পারছে না। তখন সেই তান্ত্রিক ফারিয়াপুরীকে বলে, তুই বিশ্বাসঘাতক, তুই তাকে সব কিছু খুলে বলেছিস, তুই আমাদের বিষয়ে সেই অফিসারকে সব কিছু বলে দিয়েছিস, তোর বাঁচার কোনো অধিকার নেই, তুই আমাদের সাথে বেইমানি করেছিস। তখন ফারিয়াপুরী তাদেরকে বলে, আমি আমার দায়িত্ব পালন করেছি, আমি এখন যদি মরেও যাই আমার কোনো আফসোস নেই। আমি সবসময় উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখি। আমার জানের মালিক সে, সে যদি আমার কপালে এই ধরনের মৃত্যু লিখে রাখে তাহলে এই ধরনের মৃত্যুই হবে। তখন সেই তান্ত্রিক বলে, ঠিক আছে, দেখি তোর জানের মালিক তোকে বাঁচাতে পারে কিনা। এমপি সাহেবের সাথে থাকা সেই দুটি লোক ফারিয়াপুরীকে ধরে সেই সাজানো চিতার উপরে শুইয়ে দেয় আর তার হাত পাগুলো বেঁধে ফেলে। আর সেই তান্ত্রিক সেই চিতার উপরে আগুন দিতেই যাবে, তখনই আমি গিয়ে তার হাতটা ধরে ফেলে আর তাকে বলি, এত তাড়া কিসের, এখনও তো অনেক কিছু বাকি আছে। আমি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেই। তখন এমপি সাহেব তার লোকেদের আদেশ করে যে আমাকে যেন তারা মেরে ফেলে। সেই দুইটি লোক আমার দিকে ছুটে আসে, কিন্তু আমি যেহেতু একজন ডিবি অফিসার তাই সেই দুজন ব্যক্তিকে আমি খুব সহজেই পরাজিত করি। তারপর এমপি সাহেবকে খুব ভালো করেই মারছিলাম। আর অন্যদিকে সেই তান্ত্রিক আর মিজান কবিরাজের যুদ্ধ চলছিল সেইখানে। চারিপাশে অনেক বাতাস বইছিল। এক পাশে তান্ত্রিকের সাথে থাকা সেই খারাপ জিনেরা, আর এক পাশে মিজান কবিরাজ ও তার সাথীরা। অনেকক্ষণ চলে এই যুদ্ধ, কিন্তু একটা সময় মিজান কবিরাজ ও তার সাথী জিনেরাই বিজয় লাভ করে। সেই তান্ত্রিক সেখানেই দুর্বল হয়ে পড়ে। আর তখনই রফিক সাহেব ও সাইফুল সাহেব পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হয় আর আমার কাছে এসে বলে, স্যার মেল পেয়ে গেছি, আমরা কি এমপি সাহেবকে গ্রেফতার করব? আমি বলি, হ্যাঁ, এনাকে গ্রেফতার করুন আর তার সাথে তার বন্ধু সেই তান্ত্রিককেও গ্রেফতার করুন। এই দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। আমার কথা মতো রফিক সাহেব আর সাইফুল সাহেব তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে গেল। সেখানে কেউ ফারিয়াপুরীকে দেখেনি, কারণ ফারিয়াপুরী তখন অদৃশ্য হয়েছিল। শুধু আমি আর মিজান কবিরাজি ফারিয়াপুরীকে দেখছিলাম। তারা চলে যাওয়ার পর আমি ছুটে চলে যাই ফারিয়াপুরীর কাছে। তার হাতের বাঁধনগুলো আমি খুলে দেই, তাকে সেখান থেকে নামিয়ে নিয়ে আসি আর তাকে বলি, আমি আপনাকে বলেছিলাম যে আমি আপনাকে সেই আয়না থেকে মুক্ত করব, দেখলেন তো আমি কিন্তু আমার কথা রাখলাম। তখন ফারিয়াপুরী আমাকে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, তবে এই সকল কিছুই ওপরওয়ালা আমার কপালে লিখে রেখেছিল। সে লিখে রেখেছে বলেই এত কিছু ঘটেছে। সে লিখে রেখেছিল আপনি আসবেন, আমাকে বাঁচাবেন, সবটাই ওপরওয়ালা নীলা খেলা। আমি বলি, ঠিকই বলেছেন, আল্লাহ না চাইলে কিছুই ঘটে না, সবটাই তো তার পরিকল্পনা। আমাকে যে এখন ফিরতে হবে, আপনি তো এখন মুক্ত, আপনি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন। তখন ফারিয়াপুরী বলেন, যেখানে ইচ্ছে আমি সেখানে যেতে পারবো? হ্যাঁ, আপনি তো মুক্ত, আপনি যেখানে খুশি সেখানে যেতে পারেন। ফারিয়াপুরী তখন আমাকে বলে, তাহলে আপনার সাথে আমাকে নিয়ে যান না, আমি আপনার সাথে থাকতে চাই। আমি আপনার সাথে থাকলে আপনি অন্যান্য কেসগুলো খুব সহজেই জিতে যাবেন, খুব সহজেই আসল অপরাধীকে
ধরতে পারবেন আমার সাহায্যে। আমি তখন বলি, সত্যি আপনি আমার সাথে যাবেন? সে বলে, হ্যাঁ, আমি আপনার সাথে যাব। তখন মিজান কবিরাজ আমার কাছে এসে বলে, স্যার, তাহলে আমি আসি, আপনারা কথা বলেন, এখন আমাকে যেতে হবে স্যার। আমি মিজান কবিরাজকে বলি, আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনি নির্দ্বিধায় একজন ভালো মানুষ। আপনার বিষয়ে রফিক সাহেব যা যা বলেছিল সব কিছু মিলে গেছে। আপনি আসলেই খুবই ভালো একজন মানুষ। মিজান আমাকে বলে, স্যার, আপনিও খুব ভালো একজন মানুষ। একটা পরীর জন্য নিজের জীবন ঝুঁকিতে রাখলেন, এমনটাই বা কজনে করে। আপনাকে দেখে আমি খুব অবাক হয়েছি। স্যার, কখনো যদি আবার এই রাঙামাটির এই ছোট্ট গ্রামটায় আসেন, তাহলে অবশ্যই আমার বাড়িতে আসবেন। আমি মিজানকে বলি, অবশ্যই। কিন্তু মিজান, কখনো যদি তুমি ঢাকায় আসো, সর্বপ্রথম আমার সাথে দেখা করবে। এই ধরো, এটা আমার কার্ড। যদি কখনো কোনো বিপদে পড়ো, অবশ্যই ফোন করবে। আর ঢাকায় এলে আমার সাথে দেখা করবে। তোমাকে আমি অনেক মিস করব। মিজান বলে, ঠিক আছে, অবশ্যই আসব। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মিজান আমাদের থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। ফারিয়াপুরি তারপরে আমাকে বলে, আমি আপনার কাছে ঠিক ততদিনই থাকব, যতদিন না আপনি অন্য কোনো মেয়েকে বিয়ে না করছেন। আপনি বিয়ে করার সাথে সাথেই আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, কারণ আমি চাই না আমার জন্য অন্য কোনো মেয়ের ক্ষতি হোক। তখন আমি ফারিয়াপুরীকে বলি, দেখুন, আমি জানি না আমার কপালে মহান আল্লাহ তাআলা কাকে লিখে রেখেছে, তবে আমার কপালে যদি মহান আল্লাহ তাআলা আপনাকে লিখে রাখে, তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। এটা শুনে ফারিয়াপুরী আমাকে বলে, সত্যি আপনি চান আপনার কপালে আমি থাকি? হ্যাঁ, আমি চাই আমার বউ হয়ে আপনি আমার জীবনে আসুন। তখন ফারিয়াপুরী আমাকে জড়িয়ে ধরে আর বলে, আমিও চাই আমার জীবনে আপনি থাকুন, সবসময় আমার পাশে থাকুন, কখনো আমাকে ছেড়ে যাবেন না তো? আমি তাকে বলি, না, কখনো আমি আপনাকে ছেড়ে যাব না। তার পরের দিন আমি সাইকুল সাহেবকে নিয়ে সেই বাগানবাড়ির চারিপাশে মাটি খোঁড়াই করি, কারণ ফারিয়াপুরী আমাকে বলেছে, এমপি সাহেব অনেকগুলো মানুষকে হত্যা করে এই বাগানবাড়িতেই কবর দিয়ে রেখেছে। আমি সেই মৃতদেহগুলো উদ্ধার করি আর প্রমাণ করে দেই এমপি সাহেব ভালো না, সে একজন খারাপ মানুষ। তখন তার বিরুদ্ধে মামলা হয় আর তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। আমি সাইফুল সাহেব আর রফিক সাহেবের থেকে বিদায় নেই। যাওয়ার আগে আমি তাদের বলি, সাইফুল সাহেব, কিছু মনে করবেন না, অনেক সময় আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, ছোট ভাই হিসেবে মাফ করে দেবেন। সাইফুল সাহেব আমাকে বলে, না না স্যার, আপনি অনেক ভালো একজন মানুষ। কখনো যদি আবার এখানে আসেন, অবশ্যই আমার বাড়িতে বেড়াবেন। ঠিক আছে সাইফুল সাহেব? আর কখনো যদি আপনি ঢাকায় আসেন, অবশ্যই আমার বাড়িতে আসবেন। আর রফিক সাহেব, আমি তাহলে আসি। আর হ্যাঁ, আপনার কাছে তো আমার নাম্বারটা আছে, তাই না? যদি কখনো কোনো কিছু মনে হয়, অবশ্যই আমাকে ফোন করবেন। মনে রাখবেন, আপনার আরেকটি ছেলে আছে, যে কিনা ঢাকায় থাকে। আর যদি পারেন, আমার সাথে এসে দেখা করবেন। তখন রফিক সাহেব কান্না করে আমাকে জড়িয়ে ধরে আর বলে, আমি আমার জীবনে অনেক অফিসার দেখেছি, কিন্তু আপনার মতো এত ভালো মানুষ আমি কখনো দেখিনি। এই অল্প কয়দিনে আপনি আমার মন জয় করে নিয়েছেন। অবশ্যই আমি ঢাকায় আপনার সাথে দেখা করতে আসব। আপনি ভালো থাকবেন বেটা। ঠিক আছে, কান্না করবেন না, কান্না করবেন না। আপনি আমার বাবার মতো। আপনার যখন মনে চাইবে আমার সাথে দেখা করতে আসবেন। তাহলে আপনারা ভালো থাকবেন। আমি তাহলে আসি। আমি সবার থেকে বিদায় নিয়ে সেখান থেকে বের হয়ে আসি। আমি এই গ্রামে একা এসেছিলাম, কিন্তু যাবার সময় কিন্তু আমি একা না। আমার সাথে ফারিয়াপুরীও ঢাকায় চলে আসে। আমি তাকে নিয়ে আমার ফ্ল্যাটে উঠে। দিনের বেলায় ফারিয়াপুরী আমার ফ্ল্যাটের ছোট্ট একটি আয়নার ভেতরেই থাকে, আর রাত হলে সেই আয়নার বাইরে আমার সাথে থাকে। এভাবেই আমার দিনগুলো কাটছিল। একদিন আমার ফোনে একটা কল আসে। আমার স্যার ফোন করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম অভি। অভি, তোমার জন্য একটা নতুন মিশন আছে। তোমাকে যেতে হবে সিলেটে। সেখানে একটি গ্রামে 50 জন মানুষকে কেউ বা কারা হত্যা করেছে। খুব কঠিন একটা কেস, তোমাকে সেখানে যেতেই হবে। ঠিক আছে স্যার, আমি এখনই প্যাকিং করছি, আমি যাব সেখানে। আমি ব্যাগ গোছানোর সময় ফারিয়াপুরী আয়নার ভেতর থেকে আমাকে বলে, অভি, সেখানে না গেলে হয় না? আমি আমার ক্ষমতার মাধ্যমে জানতে পেরেছি সেখানে কোনো মানুষ হত্যা নীলা চালাচ্ছে না। সেখানে কিছু জিন
সেসব মানুষদের হত্যা করছে। সেই গ্রাম একটা অভিশাপ, সেখানে তুমি গেলে তুমিও মারা পড়বে। তখন আমি ফারিয়াপরিকে বলি, কিন্তু আমাকে তো সেখানে যেতেই হবে, আমাকে তো চেষ্টা করতে হবে সেই মানুষগুলোকে বাঁচানোর। তখন ফারিয়াপরি বলে, তাহলে তুমি একা না, আমিও যাব তোমার সাথে। তারপর আমি আর ফারিয়াপরি রওনা করি সিলেটের উদ্দেশ্যে। এই সুন্দর গল্পটি এখানেই শেষ করলাম। আপনারা যদি এই গল্পটির সিজন 2 শুনতে চান, তাহলে আমাকে বেশি বেশি করে কমেন্ট করেন, আমি এটা সিজন 2 নিয়ে আসবো ইনশাল্লাহ। আর এই গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আমি আরিয়ান আজ আপনাদের থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।